স্বাগত সবাইকে স্টার বিজ ডায়ালগে। আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, মালয়েশিয়ায় দীর্ঘদিন পরে আবারও জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে, প্রাথমিক পর্যায়ে আছে। এছাড়া বিভিন্ন দেশে আসলে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয়, এসব বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শাকিল চৌধুরী। স্বাগত আপনাকে। শুরুতেই মালয়েশিয়া প্রসঙ্গে একটু আসতে চাই। মালয়েশিয়ার বাজারে তো আসলে দীর্ঘদিন বন্ধ ছিল আমাদের জন্য আর কি। তো মানে তারপরে এখন একটা প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যে শুরু হয়েছে কেবল প্রক্রিয়াটা। 25টির মতো রিক্রুটিং এজেন্সির একটা তালিকা মালয়েশিয়া সরকার প্রকাশ করেছে সম্প্রতি আর কি। মানে এই বাজারটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের করণীয় কী আছে আসলে? অনেক ধন্যবাদ। মালয়েশিয়ার শ্রমবাজার এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এর আগে ছিল সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, এই জায়গাগুলো তো গিয়েছে। যেহেতু ওই এরিয়াগুলো এখন মানে যুদ্ধভাবের মধ্যে আছে, অল্টারনেটিভ সোর্স হিসেবে মালয়েশিয়া আমাদের জন্য একটা বিকল্প ব্যবস্থাপনার ক্ষেত্র হিসেবে সামনে এসছে। আরও একটি কারণ আমি বলতে পারি মালয়েশিয়া গুরুত্বপূর্ণ এই কারণে, দুই দেশের বর্তমান সরকারের মধ্যে অত্যন্ত হৃদ্রতাপূর্ণ সম্পর্ক আমরা প্রত্যক্ষ করছি। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন। মালয়েশিয়ার পুরো এনভায়রনমেন্টটি একটা ওয়েলকামিং অ্যাপ্রোচ ছিল। সে কারণে আমরা মনে করি এইটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের শ্রমবাজারটাকে এখানে সম্প্রসারিত করতে পারি। বিভিন্ন কারণে সুযোগ আছে, কারণ মালয়েশিয়ার জীবনযাত্রা, জীবনযাপন, কাজের পরিধি এগুলোর সাথে আমরা অনেক আগে থেকেই অভ্যস্ত বাংলাদেশের মানুষ, এবং খাদ্যাভ্যাস, চলাফেরা এগুলোর মধ্যেও একটা সাযুজ্যতা আছে। কিন্তু অনেক পরিশ্রমের পরে এ বাজারটি উন্মুক্ত হতে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে শুরু হওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে, এখনও বাজার শুরু হয়নি। 25টি লাইসেন্সে যেটি কথা তুললেন, ইতিমধ্যেই এটি নিয়ে বেশ কথাবার্তা শুরু হয়েছে। আমি মনে করছি যে এখানে মালয়েশিয়া সরকার তার অবস্থান তুলে ধরেছেন, আমাদেরকেও আমাদের অবস্থান তুলে ধরতে হবে। মালয়েশিয়া কিন্তু শুধু যে আমাদের ব্যাপারে নির্ধারিত লাইসেন্সের ব্যবস্থার মধ্যে যাচ্ছে তা কিন্তু নয়, মালয়েশিয়া অন্যান্য দেশের কাছেও বোধহয় নির্ধারিত লাইসেন্সের প্রক্রিয়ায় যাচ্ছে। আমি দু একটি দেশ জানি, যেমন ধরেন নেপালকেও কিন্তু তারা 25টি লাইসেন্সের একটা সীমাবদ্ধতার মধ্যে তারা তাদের প্রক্রিয়ার মধ্যে গেছেন। কিন্তু নেপাল সরকার কিন্তু সাথে সাথেই মালয়েশিয়ার দূতকে ডেকে তার দেশে এটার প্রতিবাদ করেছেন এবং তারা জানিয়েছেন যে আমরা আমাদের সবার জন্য উন্মুক্ত একটা প্রক্রিয়ায় যেতে চাই। এভাবে নির্ধারিত করলে বাজার ক্ষতিগ্রস্ত হবে, অভিবাসন বেড়ে যেতে পারে, মনোপলি তৈরি হতে পারে, স্বচ্ছতা নিশ্চিত নাও হতে পারে। সুতরাং এই কাজ কিন্তু আমাদেরকে করতে হবে। বাজার খোলার প্রক্রিয়ার মধ্যেই আমাকে আমার ভালোটা নিয়ে নিতে হবে, বাজার খোলাটাকে ওয়েলকাম করতে হবে এবং এর মধ্যে আমার পছন্দ মতো জিনিসগুলোকে এর মধ্যে টুকিয়ে দিতে হবে। এটি হচ্ছে ডিপ্লোমেসি। আমাদের দেশের সরকার এবং এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ইতিমধ্যেই একাধিকবার আমার মনে হয় মালয়েশিয়া সফর করেছেন, অত্যন্ত নিবিড়ভাবে তারা কাজ করছেন। এবং প্রধানমন্ত্রী কিন্তু যখন সফরে গেছেন আমাদের দেশের জনাব তারেক রহমান, তিনি কিন্তু জনাব আনোয়ার ইব্রাহিমকে এই বিষয়গুলো নিয়েও কথাবার্তা বলেছেন এবং আমরা বুঝি অন এয়ার অফ এয়ারে অনেক কথাই দুই প্রধানমন্ত্রীর মধ্যে হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী এই শ্রমবাজারের ব্যাপারটি বলেছেন। তো আমি মনে করি যে এই বাজারটিকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে লালন করতে হবে। যদি বলি এখন শ্রমবাজারের চোখের মনি হওয়া উচিত আমাদের মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া এখনও কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে নেই, একটা শান্তিপ্রিয় দেশ, পরিবেশগত কারণে ভালো, আমাদের কাজের জন্য সুবিধা। ইতিমধ্যেই 12 থেকে 14 লক্ষ মানুষ সেখানে কাজ করেন, এর মধ্যে তাদের একটা অভ্যস্ততা হয়ে গেছে। সুতরাং এই বাজারটাকে যদি আমরা ঠিকমতো নার্স করতে পারি, এবং সিন্ডিকেশনের কথা কিন্তু আপনি বললেও বুঝতে পারছি, না বললেও বুঝি। যেমন আমাদের 2800-র মতো রিক্রুটিং এজেন্সি আছে নিবন্ধিত আমাদের দেশে, মানে এর মধ্যে থেকে আসলে শুধুমাত্র 25টিকে দেয়া, মানে এটা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। আমার মনে হয় এই বিষয়টিকে আমরা অনেকেই, আপনারাও যেমন আছেন, আমরাও নিজেরা যারা এর পিছন থেকে কাজ করি, আমরা এই ধরেন খোঁজখবর যারা রাখি, আমরা তারা দেখছি আমাদের বাংলাদেশের এই খাতের ব্যবসায়ীদের মধ্যে কতিপয় অসাধু লোক আছেন
মালয়েশিয়ারও এই খাতের ব্যবসায়ীদের মধ্যে কতিপয় অসাধু লোক আছেন। মালয়েশিয়ার রাজনীতিবিদদের মধ্যেও কতিপয় লোক আছেন যারা হয়তো কিছু সুবিধাই বাজার কেন্দ্রিক গ্রহণ করতে চান। আমাদের বাংলাদেশেও কিন্তু অতীতে তাই ছিল। এখনকার অবস্থাটা যেহেতু শুরু হয়নি আমি বলবো না। 2016 থেকে যখন বাজারটা 10 লাইসেন্সের মধ্য দিয়ে খুললো, 2018-তে কিন্তু ওই অন্যায় অবিচারের কারণে এটা বন্ধ হয়েছে। আবার 2022-এ যখন শুরু হয়েছে 25 লাইসেন্স দিয়ে, পরবর্তীতে এটি 101 সাব লাইসেন্স ধরে নিয়ে এটা করা হলো। এরপরেও কিন্তু 2024-এ গিয়ে আবার বন্ধ হয়ে গেল। এর একমাত্র কারণ হলো স্বচ্ছভাবে এই বাজারটিকে পরিচালিত হয়নি। দায় দুই ব্যবস্থাপনার। মালয়েশিয়ার ব্যবস্থাপনার মধ্যে স্বচ্ছতার অভাব আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের রাজনৈতিক বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে আমরা অস্বচ্ছতা দেখেছি। সংশ্লিষ্ট খাতের কতিপয় ব্যবসায়ী অত্যন্ত শক্তিমান হয়ে গিয়েছিলেন, কারণ এই টাকাগুলো কিন্তু খুব নগদে আসে। শ্রমবাজারের টাকাগুলোর এই যে আদান প্রদানগুলো বেশিরভাগই নগদে এইগুলো হয়ে থাকে, যে কারণে এটি খুব সহজে কাঁচা টাকা হিসাবে গ্রহণ করা যায়। অতীতে কিছু লোক, কতিপয় অসাধু ব্যবসায়ী সব সময় ব্যবসা খাতটাকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের ব্যক্তিগত স্বার্থে। শুধু এই শ্রমবাজারই বলবো না, শিল্প খাত, বাণিজ্য খাত, অনেক খাতেই কতিপয় অসাধু ব্যবসায়ী নিজেরা স্বার্থ গ্রহণ করেছেন, নিজেদের অন্যায্য সুবিধা আদায় করেছেন, ব্যাংক লুট করেছেন, ইন্ডাস্ট্রির নামে টাকা নিয়েছেন, বিদেশে পাচার করেছেন, বেগমপাড়ায় বাড়ি কিনেছেন। এর মধ্যে প্রশাসনের কিছু লোকও জড়িত আছেন। এগুলো সবার নজরে আছে, সবাই জানে, অনেকে এগুলো বলেন না হয়তো। সুতরাং আমি মনে করি এই জায়গাগুলোতে যাতে অসাধু ব্যবসায়ীরা সুবিধা দিতে না পারে, অ্যাটলিস্ট এই সরকারের আমলে। এই সরকারের অতীতে যেগুলো হয়েছে সেটি তো এখন আবারও হওয়ারও আশঙ্কাটা থাকে, মানে সেক্ষেত্রে সেটা আমরা বন্ধ করতে পারি কিভাবে? বা একমাত্র কারণ হলো যে রাষ্ট্র, যদি বলি আমাদের দেশের কালচার অনুযায়ী, সরকার প্রধান যিনি আছেন তার যদি এই সুনির্দিষ্ট চিন্তা, যেটি তিনি প্রচার করে দেখাচ্ছেন এখন পর্যন্ত, অনেক ভালো ভালো জিনিসের উনি এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছেন, আমরা এগুলোকে ওয়েলকাম করি। আমরা ইতিবাচকভাবে এগুলোকে গ্রহণ করতে চাই। 6 মাসের মধ্যে কিছু কিছু পরিবর্তন উনি করেছেন, উনি ওয়াচ করছেন। অন্য যে কোনো প্রধানমন্ত্রী থেকে আমি ওনার কাছে বেশি আশা করতে চাই, এই কারণে উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে, বিপর্যস্ত অবস্থায় থাকার কারণে উনি অনেক হোমওয়ার্ক করে এসছেন দেশের বিষয়ে। এই হোমওয়ার্কের রেজাল্ট কিন্তু অন্য যে কোনো সময় থেকে ভালো হওয়া উচিত। এবং আমি যদি এটা উনার নজরে যায়, আমি বলবো যে উনার কাছে কিন্তু প্রত্যাশা মানুষের এভাবেই। তারুণ্যের একটা উদ্দীপ্ত অবস্থা নিয়ে উনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, নির্বাচনটা করেছেন, একটা বড় বিজয়ের এসছে। এখন যদি তার কাছ থেকেও যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, এই খাতটি যদি ক্ষতিগ্রস্ত হয়, এই সরকারের জন্য এটি খারাপ নজির হবে এবং সরকারের জন্য এটা ঝুঁকি হবে। এটি সবচেয়ে বড়, এখন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় যোগানদাতা খাত হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। এটি বিশেষ করে বৈদেশিক শ্রমবাজার। আপনি যদি বলেন এই আগস্ট মাসেই, যেটি আমরা এর মধ্যে যে তথ্য জানি, গত বছরের আগস্ট মাস পর্যন্ত, আগস্ট মাসের তুলনায় এই বছরের আগস্ট মাসেই $40 কোটি বেশি আমরা রেমিটেন্স পেয়েছি। এবং এই যে সদ্য বিদায়ী অর্থ বছরে তো রেকর্ড রেমিটেন্স এসেছে এবং প্রতিদিনই। এবং এই যে এটা কিন্তু একমাত্র কারণ হচ্ছে এই গরিব শ্রমিকগুলো যা উপার্জন করছে সব দেশে পাঠাচ্ছে। এটি হচ্ছে এদের বিউটি। এবং এদেরকে যদি আমরা লালন করতে পারি ঠিকঠাক মতো করে, এবং তাদেরকে যাওয়ার সময় যদি নির্যাতন করি, যেমন রক্তচোষা আমি বলি, কিছু অসৎ লোক আছেন যারা রক্ত চোষেন, সে শ্রমিকের রক্ত চুষছে না মালিকের রক্ত চুষছে সেটা তার খেয়াল নাই, মশার মতো এরা রক্ত চোষা। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে, এবং মন্ত্রণালয়ের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে যে মাননীয় মন্ত্রী দায়িত্বে আছেন, অনেক উনি পরিশ্রম করার চেষ্টা করছেন, দৌড়াদৌড়ি করছেন। উপদেষ্টা, অত্যন্ত সুশিক্ষিত একজন উপদেষ্টাও কিন্তু এই খাতের সাথে সম্পৃক্ত আছেন প্রধানমন্ত্রীর পক্ষে। তো আমার মনে হয় উনাদের এই সকল উদ্যোগ সফল হবে তখনই যখন একটা উন্মুক্ত বাজার উনারা এই খাতে প্রতিষ্ঠিত করতে পারবেন। মালয়েশিয়া তার চাহিদা অনুযায়ী 25টি লাইসেন্স দিয়েছে, তারা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। আমাদের দাবি হবে সরকারের কাছে, সরকার নেপাল বা অন্য দেশগুলো যেভাবে তাদের সাথে কথাবার্তা বলছে, আমাদের সরকারের দায়িত্ব হবে, মনে করি তাদের কাছে আমাদের চাওয়া হবে মালয়েশিয়ার অথরিটির সাথে কথা বলা এবং এটিকে আরও বড় করে নেওয়া। একটা ক্রাইটেরিয়া ঠিক করা হতে পারে যে কারা কারা দিতে পারবেন, সংখ্যা নির্ধারিত করলেই একটা আমাদের ভয় ঢোকে
যে কিছু বোধহয় এখানে মানে পর্দার আড়ালে কিছু হয়ে গেছে। সিন্ডিকেট শব্দটা সামনে চলে আসে। সিন্ডিকেট শব্দটা এই সরকারের এই প্রথম বছরে এই সিন্ডিকেট আসলে সরকার কিন্তু বাকি 4.5 বছরের জন্য বিপদে পড়বেন। এবং এই খাতে এত টাকার লেনদেন হয় দেশে এবং বিদেশে, সেটি যদি সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ ইনিশিয়ালি যদি না নেন তাহলে কিন্তু পারবেন না। কারণ আমাদের অসৎ ব্যবসায়ীরা মালয়েশিয়ার অসৎ ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে গেছেন এবং সেখানে তারাও কিন্তু সেখানকার নীতি নির্ধারণের সাথেও যারা জড়িত তাদের সাথেও কিন্তু এদের যোগাযোগ আছে, সেটিও কিন্তু ওই দ্রব্যগুণে, অর্থাৎ আর্থিক যোগাযোগ। এই আর্থিক যোগাযোগের মধ্য দিয়ে তারা অন্যায্য অসৎ কাজ করছেন, অভিবাসন ব্যয় বাড়াচ্ছেন এবং অন্যায্যতা করতে গিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় তখন দুই দেশই সামাল দিতে পারে না, বাজারটা বন্ধ হয়ে যায়। অতীতের রেকর্ড কিন্তু তাই বলে, প্রতি 2 বছর পরে পরে বন্ধ হয়েছে। আমি মনে করি এই সরকার অনেক গুরুত্ব দিয়ে এগুলোকে মূল্যায়ন করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে কার্ড চালু করেছেন, তাদেরকে অনেক বেশি সাপোর্ট করবার চেষ্টা করছেন। তিনি তাদের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মানে ভাব প্রকাশ করছেন। আমি মনে করি এটার ট্রান্সলেশনটা মাঠে এভাবে হওয়া উচিত। উন্মুক্ত পরিবেশ থাকবে, অবশ্যই কিছু প্রিরিকুইজিট যোগ্যতা থাকতে হবে। আমার শুধু একটা লাইসেন্স দিয়েই হয়তো আমি ডেলিভারিটা করতে পারবো না, কিন্তু লাইসেন্সদারীদের মধ্যে আমাদের যেটা আপনি বললেন 2,500-এর বেশি লাইসেন্স দিয়েছেন, নতুন পুরনো, এই 25 জন যারা দিয়েছেন সবাইকে যদি একজন একজন করে যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি দেখবেন কোনো ক্রাইটেরিয়াতেও কেউ হয়তো পড়বে না। তখনই মানুষের মনে সন্দেহ আসে কি অন্য বিশেষ কোনো কারণে ওনারা পেলেন কিনা। বিশেষ কারণে পাওয়া মানেই সরকারের জন্য একটা ঝুঁকির জায়গা হবে, একটা কালো দাগ সরকারের মধ্যে পড়বে। আমরা চাই না এই সরকার এটার মধ্যে যাক। মানে সেক্ষেত্রে সরকারের যদি একদম মোটা দাগে বলেন, মানে কোন কোন জায়গায় আসলে এই ক্ষেত্রে মালয়েশিয়ার এই শ্রম বাজারটার ক্ষেত্রে কোন কোন জায়গায় মোটা দাগে সরকারের নজর দিতে সবচেয়ে আগে দরকার তার সিলেকশন প্রসেসটাকে অনেক বেশি স্বচ্ছ করতে হবে। আমাদের এই তালিকা দেখে স্বচ্ছ মনে হয়নি। এখন আপনি বলবেন যে এইটি কেন, যে আমি মালয়েশিয়ার তরফ থেকে জিনিসটা আমার কাছে এসছে এইটা বলে যদি আমি পার পেতে চাই, তাহলে কিন্তু আলটিমেটলি হলো না আমি তো দেশ থেকে লোকগুলো পাঠাবো, আমার দেশের মানুষগুলো যাবে, আমার দেশের ব্যবসায়ীরা এটা পাঠাবেন, এই তো 25 জন বাংলাদেশের ব্যবসায়ী। সুতরাং আমার মনে হয় সরকারকে আরেকটু গভীরভাবে এর মধ্যে ঢুকতে হবে। সরকার হয়তো ঢুকেও আছেন, বাই দিস টাইম হয়তো এসে গেছে, সরকারের রেসপন্সটা আমরা এখনও দেখিনি। কারণ আমাদের এখানে এই কয়দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, সরকার হয়তো ওখানে ব্যস্ত ছিলেন। আমি মনে করি এবং প্রধানমন্ত্রীর বোধহয় নজরে নেওয়া উচিত জিনিসটি, না হলে এটির যে যন্ত্রণা এটা কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীকেই ক্ষতিগ্রস্ত করবে। এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, এটা কিন্তু ইউরোপ আমেরিকার বাজার নয়, এটি হচ্ছে পিওরলি একটা শ্রমের বাজার। এখানে কিন্তু সাধারণ অত্যন্ত গ্রামগঞ্জ থেকে গরিব মানুষগুলো যায় কাজ করার জন্য এবং তারা উপার্জন করে দেশে পাঠায়। সুতরাং এদের মাধ্যমে যদি ক্ষতি হয় তাহলে এই সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। আমি মনে করি এখানে করার জন্য, পলিসিতে কাজ করবার জন্য তার যথেষ্ট ট্যালেন্ট আছে আমি মনে করি গভর্নমেন্টের, এটাকে ইউটিলাইজ করতে হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদের কাছে যেন একটা ওয়াচডগ বার্তাও যেন থাকে যে এটা আমরা খুব নিবিড়ভাবে দেখব যেখানে কোনো অন্যায় অবিচার যেন না হয়। মন্ত্রীদের পক্ষ থেকে, উপদেষ্টার পক্ষ থেকে, ইভেন সরকার প্রধানের পক্ষ থেকেও থাকা উচিত, যাতে কোনো ব্যবসায়ী এখানে মানে পচা কাজ করতে না পারে। পচা কাজ করবার জন্য লোক আছে, দেশেও আছে বিদেশেও আছে। অতীতে যারা করেছিল তারা নামেও হয়তো আছে, অনেকে নামের বাইরে দিয়েও আছেন। অতীত সরকারের সময় আমরা দেখেছি, আমি সরকারের জন্য একটা সতর্কতামূলক বলতে চাই, সরকারের অর্থমন্ত্রী পর্যন্ত এর সাথে জড়িত ছিলেন, গুরুত্বপূর্ণ অনেক এমপি মন্ত্রীরা জড়িত ছিলেন, কারণ এখানে কাঁচা টাকার ব্যবসা। সে কারণে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে, অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, মার্কেট নষ্ট হয়েছে, তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি মনে করব এই নতুন সরকার একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে নতুনভাবে নতুন বাংলাদেশের স্বপ্নে এসছেন, তারা অনেক সতর্ক থাকবেন এবং যাতে করে তাদের কোনো ক্ষতি না হয় এই বাজারটাকে কেন্দ্র করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি আমাদের অভিজ্ঞতা দেখি যে যদি এরকম সিলেক্টিভ সিন্ডিকেশনের মধ্যে থাকে এই অথরিটিটা আর কি, দেখা যায় যে আসলে একদম রুট লেভেল থেকে বিভিন্ন এজেন্সি টাকা তুলছে, যারা যেতে আগ্রহী তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার হয়তো যে অনুমোদিত তার মাধ্যমে শেষে মানে অনেক হাত মাঝখানে ঢুকে যাচ্ছে আর কি। তো এর ফলে দেখছি যে আমরা এর আগে দেখেছি যে অনেক সময় এই যে খরচটা মানে যে যাবেন তার যে খরচটা সেটা ব্যয়টা অনেকটা বেড়ে যাচ্ছে। যেমন সবশেষ মনে হয় 5-6 লাখ টাকার মতো একটা কস্ট ছিল মালয়েশিয়ার ক্ষেত্রে। মানে এবারে কি সেই কস্টটা আরো
পারবে বলে আসলে বিভিন্ন পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, মানে এই জায়গাটা আসলে কিভাবে মিনিমাইজ আমার করা তো যায়? মনে হয় এটি প্রায় 3 গুণের মতো। আপনি যে অঙ্কটা বলছেন, আমি কোনো পরিসংখ্যান বলছি না এ কারণে, না হলে এটা আবার একটা কোর্ট হয়ে যাবে। আমি মনে করি এটা প্রায় 3 গুণের মতো হয়ে গেছে খরচের যে সংখ্যাটা এর আগে ছিল। এখন প্রায় এটা 1/3 আসা উচিত খরচ। এবং সরকারের একটা প্রতিষ্ঠান কিন্তু আছে, আমি এটা আবারও একটু জোর করে বলতে চাই, এই খাতের ব্যবসায়ীরাও কিন্তু এটা চাইছেন। আমি খেয়াল করেছি, এটা প্রেস কনফারেন্সে তারা বলেছেন যে বুয়েসেল, বাংলাদেশের ওভারসিজ এমপ্লয়মেন্টের অথরিটি আছে, একটা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কিন্তু সরকার তারই রাজনীতির দর্শনের একজন লোক বসিয়েছেন। আমি মনে করি, ধরে নিচ্ছি উনি ভালো কাজ করবেন, একজন প্রবাসী ছিলেন, উনি এসে বসছেন ওখানে। সক্ষমতা বৃদ্ধি করে ওই প্রতিষ্ঠানটাকে দিয়েই কিন্তু বাজারটাকে আমার মনে হয় একটু নার্সিং করতে পারলে বোধহয় ভালো হবে। এবং ওই প্রতিষ্ঠান দিয়ে একটা এক্সাম্পল সেট করে, তারপরে একা ওই প্রতিষ্ঠান পারবে না, প্রচুর লোক যাওয়ার সুযোগ আছে মালয়েশিয়াতে, সেই জন্য আমার ওই খাতের ব্যবসায়ীদেরকে নিতে হবে। এখন সরকারি প্রতিষ্ঠান যদি 10 টাকাতে পাঠায়, বেসরকারি প্রতিষ্ঠান 10 টাকাতে পাঠাতে পারবে না, কারণ এস্টাবলিশমেন্ট কস্ট সরকার বহন করে। অন্য বেসরকারি খাতের তো ব্যবসা বাণিজ্য করতে হয়, লাইসেন্সের ফিস দিতে হয়। সেখানে একটা তাদের জন্য সার্ভিস চার্জ ধরে বুয়েসেলের মধ্য দিয়ে এক সরকার একটা এক্সাম্পল সেট করুক, তারপরে এখানে একটা সার্ভিস চার্জ যোগ করে নিয়ে ব্যক্তি খাতকে যুক্ত করা হোক, যে এর বেশি কেউ দিতে পারবে না। এবং এটার ব্যাপক প্রচার আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকাতে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। সরকার যেন আপনাদের সহযোগিতাটাও নেন। এই ঘোষণাটা পরিষ্কারভাবে সকল গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যে এই খাতে এই টাকাই দিব আমরা। আপনারা বুয়েসেলের মাধ্যমে যদি যেতে হয়, সব বুয়েসেল পারবে না, সেই জন্য প্রাইভেট সেক্টরকে লাগবে। প্রাইভেট সেক্টরের লোকজনের জন্য একটা সার্ভিস চার্জ, একটা যৌক্তিক জায়গায় এনে একটা সার্ভিস চার্জ। এই যে আপনি বলছেন যে মানুষ জোগাড় করা, হজের সময় কি হয়, যে হজ এজেন্সি পাঠায় তার কিন্তু বিভিন্ন অঞ্চলে জায়গায় মানুষের এজেন্ট আছেন, ওনারা মানুষগুলোকে এনে জোগাড় করে দেন। যারা একটু ভালোভাবে নার্সিং করেন তারা ভালোভাবে যেতে পারেন, যারা ভালোভাবে করতে পারেন না ক্ষতি হয়। এই শ্রমবাজারও কিন্তু এরকম, এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে জোগাড় হয়। এই জোগাড় যারা করে আনেন তারাও কিন্তু একটা সার্ভিস চার্জ নেবেন। সেটাকেও একটা মাথায় রেখে কিভাবে করা যায় সেটা করা দরকার। কারণ এই মুহূর্তে আমাদের অর্থনীতির যে অবস্থা, বিদেশের শ্রমবাজার থেকে উপার্জন ছাড়া আমার ঘরের ভিতরে উপার্জনের যথেষ্ট কষ্টের মধ্যে আমরা আছি। গ্যাসের যথেষ্ট সরবরাহ নেই, বিদ্যুতের সরবরাহ ঠিকমতো দিতে পারছি না, ব্যাংকের টাকা নেই, শিল্পের প্রোডাকশন হচ্ছে না, নানান রকমের অস্থিরতার মধ্যে আমরা আছি। ইন্স্যুরেন্স কস্ট বেড়ে গেছে, আপনার জাহাজ পরিবহনে ক্ষতি বাড়ছে। সুতরাং এই আন্তর্জাতিক অঙ্গনের অনেক চাপ কিন্তু আমার অর্থনীতির উপরে এসছে। এই আমার এই শ্রমবাজারটাকে যদি আমি ঠিকমতো লালন করতে পারি, এখানে কিন্তু গ্যাস বিদ্যুৎ লাগে না, এখানে কিন্তু পরিবহনের খরচটা, ওই জাহাজ ভাড়াটাও লাগে না, ইন্স্যুরেন্স কস্টও লাগে না, শুধু লোকটা প্লেনে উঠে চলে যায়, বৈদেশিক মুদ্রা আসে, এবং বৈদেশিক মুদ্রা আসে, এবং যা আসে সবই আমার অ্যাকাউন্টে আসে। এবং ইদানিং দেখতে পাচ্ছেন আপনি, ট্রেন্ড কিন্তু আপনার বৈধ পথের রেমিটেন্স পাঠানোর ট্রেন্ড কিন্তু বেড়েছে। এর কারণটা হচ্ছে নার্সিংটা হচ্ছে ভালো, প্রচারটা হয়েছে ভালো, আমরা সকলে মিলে এটাকে একটা ভালো জিনিস বলে প্রচার করেছি, যে কারণে হুন্ডি কিন্তু ধীরে ধীরে নিরুৎসাহিত হয়েছে, আরও নিরুৎসাহিত হবে ভবিষ্যতে। এই রেমিটেন্স কিন্তু আমি বলি 32.8 বিলিয়ন 25-এ এসছে, এবছর তো আমি আশা করি অন্তত 38 থেকে 40 বিলিয়নে যাওয়া উচিত। এই সময়ে সামনের দিনগুলোতে আমরা এটা 50 বিলিয়নও পেতে পারি। আপনি যদি 50 বিলিয়ন রেমিটেন্স যদি অর্জন করতে পারেন, কিছুটা ট্রেনিং পিছনে যদি আমরা এদের সাথে যুক্ত করে দিতে পারি, কিছুটা ওরিয়েন্টেশন যদি যুক্ত করে দিতে পারি, জায়গা আছে আমাদের, টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে 100-র বেশি, সরকারের মালিকানায় আছে, এগুলোকে কাজে লাগানোর জন্য একটা প্রপার প্ল্যানিং। আমি আরও একটা কথাই সাথে বলে দিই আপনার মাধ্যমে সরকারের নজরে আনবার জন্য, এই টিটিসিগুলোকে কাজে লাগানো, এই খাতটাকে আরও মডার্ন করা, আরও ইকুইপ করবার জন্য এই খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে ভালো ভালো অভিজ্ঞ লোকজন আছেন। সবাই হয়তো এখন ব্যবসা করেন না, কিন্তু তাদের অভিজ্ঞতাটা আমরা নিতে পারি, আলোচনা করতে পারি। শুধু মন্ত্রী, এমপি আর আপনার উপদেষ্টারা মিলেই যে সব ভালো বলতে পারবেন আমি এটা মনে করি না। তাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য খাতভিত্তিক মানুষজনের, প্রধানমন্ত্রী মাঝে মাঝে আমি দেখেছি অনেকের সাথে কথা বলছেন, পরামর্শ নিচ্ছেন। এই খাতেরও কিছু মানুষের সাথে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে যদি মতামতগুলো নেন, আমার মনে হয় এটা সরকারের জন্য এবং দেশের জন্য ভালো হবে। আমরা আবার এই আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ স্টার বিজ ডায়ালগে।
আমরা আজ জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলছি, বিশেষ করে মালয়েশিয়ার বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আমাদের সাথে আছে সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরী। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনি বলছিলেন আসলে প্রশিক্ষণ বা সেই জায়গাগুলো কাজে লাগানো আর কি, যে অপরচুনিটিগুলো আছে। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে যদি দেখি, আমাদের শ্রম রপ্তানির আসলে দুই দেশের মধ্যে যে MOU, মানে সেটির মেয়াদ হচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত আর কি। সেক্ষেত্রে হয়তো আবার নতুনভাবে দেশটির সাথে চুক্তি হবে। তো সেক্ষেত্রে মানে আগামী দিনের জন্য কোন কোন বিষয়ে সরকারের নজরে রাখা উচিত এই বাজারটির ক্ষেত্রে? আপনি যে MOU-র কথাটা বললেন, এটা শেষ হবার আগে এটা রিনিউয়ালের প্রক্রিয়া যাওয়া উচিত। এবং বাজারগুলো, ওরা মালয়েশিয়ার তরফে 25টি লাইসেন্সের কথা বলেই কিন্তু বাকি অনেকগুলো আনুষঙ্গিক কাজ আছে, এগুলো করা হয়নি। হোমওয়ার্কগুলো হওয়া উচিত, জয়েন্ট টাস্কফোর্সের মিটিং হওয়া উচিত, কীভাবে কী হবে। এবং অনেক দেশে অনেক কাজের মধ্যে কিন্তু শ্রমিকের আসা যাওয়ার খরচ, টিকিটিং ইত্যাদি ফ্যাসিলিটিসগুলো এগুলো ইনক্লুড থাকে। কিছু কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে ওই সব দেশে কাজ করছেন, মাল্টিন্যাশনালসগুলো, তারা কিন্তু খরচটাও দিয়ে নেয় শ্রমিককে। এবং এগুলোর খোঁজখবর যদি সরকার যদি একটা পুরো জিনিসটার মধ্যে গভীরভাবে, মানে এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য নয়, দেখভাল করবার জন্য যদি মনোযোগী হয়ে থাকেন এবং একটা টিম, আমি বলি যে শ্রমবাজার, এক্সিস্টিং শ্রমবাজারের জন্য যেভাবে ওয়াচ রাখা দরকার, নতুন নতুন শ্রমবাজার খুঁজবার জন্যও কিন্তু ওয়াচ রাখা এবং উদ্যোগ থাকা উচিত। সে কারণেই একটা ডেডিকেটেড টিম এই বিষয়ের সাথে, সরকারের একটা এক্সপার্ট টিম কয়েকজন মিলিয়ে করলে, এবং যারা নিয়মিত, শুধু মন্ত্রী আর MP বা আপনার সচিব দিয়ে কিন্তু এগুলো হয় না, আর একটু এক্সপার্টস লেভেল থেকে আরও নিচের দিকের অফিসারদেরকে দিয়ে যদি কাজকর্মগুলো যদি ইনিশিয়ালি করানো হয়, আমার মনে হয় প্রাইভেট সেক্টরকেও তো কাজে লাগানো যায়। প্রাইভেট সেক্টরের কথা অনেক সময় হয়তো সরকার বললে বলেন যে ওনারা ভালো বুঝেন বা ওনারা হয়তো ওনার মতো করে ডেলিভার। আমরা বলবো যে প্রাইভেট সেক্টরের যদি অভিজ্ঞতা ওনারা মনে করেন নেওয়া উচিত, নিলে হবে কি, ওনার কাজই তো ভালোভাবে ডেলিভারি করবেন। কারণ দিনের শেষে একটা হিসাব কিন্তু সরকারের হয়। স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আমরা বলি 5 বছর পরে একটা হিসাব হয়, প্রতিটি অর্থ বছরে একটি হিসেব হয়। এই হিসেবগুলো সরকার তার পক্ষে রাখতে হলে সকল মানুষের অভিজ্ঞতাগুলো, সরকার তো কোনো মেশিন নয় যে সুইচ দিবে আর সব অভিজ্ঞতা বের হয়ে যাবে আর এআইয়ের মতো সব ডিসিশন এসে যাবে, না। সরকার একটা ফাংশনিং বডি, এই ফাংশনিং বডির কাজ হবে তার দেশের নাগরিক, এবং শুধু দেশের নয়, দেশের বাইরে থেকে অনেক লোকের অভিজ্ঞতা সরকারকে কিন্তু নিতে হয়। আমাদের কূটনীতির যে বিষয়গুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশের কূটনীতি, প্রাচ্যের দেশের কূটনীতি, অনেক জায়গায় আমি দুর্বলতা দেখেছি। আমি মনে করি সরকার প্রধান হয়তো এগুলো মাথায় রাখবেন, এবং যারা এর মধ্যে আছেন সঠিকভাবে সঠিক লোক দিবেন এবং দিয়ে, এবং এই খাতের জন্যই যদি বলেন, এখানে কিন্তু একটা পিছনে পুরো ভালো ডিপ্লোমেসি আছে। আজকে যদি মালয়েশিয়া যদি বলে যে আমি অন্য দেশ থেকে বেশি লোক নেব, একটা রাজনৈতিক তার দৃষ্টিভঙ্গি তৈরি হলো। এই জিনিসটা আমি বাংলাদেশ কেন আনতে পারছি না? আমার দ্বিপাক্ষিক সম্পর্কের একটা সুবাদে এটা পাওয়া যায়। এটি হচ্ছে রাজনৈতিক একটা ইকুয়েশন। আমার প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে সৌহার্দ্যপূর্ণ আমরা ল্যাঙ্গুয়েজগুলো দেখেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তাতে তো মনে করি এটি হচ্ছে আমার মোক্ষম সময় মালয়েশিয়ার সরকারের কাছ থেকে বাড়তি কিছু আদায় করবার। এই বাড়তি আদায় করার ব্যাপারে যদি আমরা উদ্যোগী হই, আমার তো মনে হয়, এবং আমরা কিন্তু ভালো সার্ভিস দিব। সত্যি কথা বলতে কি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন আমরা এগুলোতে প্রবাসীদের সাথে দেখা করতে, কথাবার্তা বলতে গেছি, সুযোগ হয়েছে, আমরা দেখেছি বাংলাদেশের শ্রমিক বা বাংলাদেশের কাজের মানুষটাকে সকলেই পছন্দ করে। এর একমাত্র কারণ হলো এরা সেভিং হ্যাবিটস আছে, অন্যায় কাজের সাথে কম থাকে, এবং নাইট লাইফে বাংলাদেশিদের ইনভলভমেন্টটা কম। এটা কিন্তু সব দেশই মনে করে যে এর সেভিং হ্যাবিটস আছে, মানে বেশি কাজ করতে চাইবে, নিয়মিত ওভারটাইম করানো যায় এবং দীর্ঘ সময় তারা কাজ করে। বাংলাদেশের শ্রমিকরা বছরের পর বছর কাজ করে, অনেক দেশের লোক কিন্তু সেটি করে না। সে কারণেও কিন্তু এই লোকটার অভিজ্ঞতা তৈরি হয়, তারা পছন্দ করেন বাংলাদেশি শ্রমিকদেরকে। আমি মনে করি এই টুলটাকেই কাজে লাগানো উচিত আমাদের। সেক্ষেত্রে একটা বিষয় আছে যে দক্ষতার একটা বিষয় আছে। ধরেন আমাদের থেকে অনেক কম জনশক্তি রপ্তানি করে ভিয়েতনাম অনেক বেশি রেমিটেন্স আয় করে, নার্সিং থেকে শুরু করে, মানে যেই জায়গাগুলোতে একদমই স্পেশালাইজ দক্ষতা তারা
সেটি দীর্ঘদিন ধরে আসলে অ্যাচিভ করেছে। আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন, তো আমরা এই দক্ষ শ্রমিক তৈরি এবং তাদের ওইভাবে বাজারগুলো টার্গেট করে করে পাঠানো, মানে এই তাগিদগুলোও তো আসলে দীর্ঘদিনের, মানে সেই জায়গাটায় কি কোনো উন্নতি দেখছেন কি? খুব বেশি কাজ আমরা এখানে করতে পারিনি। এর একমাত্র কাজ হল, অসুবিধাটা হয়েছে আমাদের এই খাতে যারা ব্যবসায়ী, তারা যেভাবে তাড়াতাড়ি লোকটাকে পাঠিয়ে হয়তো তার আয়টা করে নিতে চান, সেই লোকটাও কিন্তু পরের দিন সকালবেলায় কিন্তু প্লেন উঠে চলে যেতে চায়। এই যে 1 মাস 2 মাস ট্রেনিং দিয়ে বা 3 মাস ট্রেনিং দিয়ে যদি সে যায়, সে কিন্তু আরও বেশি টাকা পাবে। আমি আপনাকে 2-1টা উদাহরণ বলতে পারি। আমার মনে আছে, আমরা একবার, আমি ব্যক্তিগতভাবেও কুয়েত এবং সৌদি আরবের সাথে সরকারের দুটো চুক্তি অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। সৌদি আরবের প্রধান অর্থমন্ত্রী আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন তার বাসায়। তো উনি বলছিলেন যে বাংলাদেশের শ্রমিকটা কাজ করছে 800 দিরহামে, মানে 800 রিয়াল, আর আপনার ফিলিপাইনের বা আরেকটা দেশের শ্রীলঙ্কার লোকটা কাজ করছে 1500 রিয়ালে। আমরা তো এটা চাই না। আমরা চাই সকলেরই মিনিমাম 1000 রিয়াল পাওয়া উচিত। আপনার এটা কেন কাজ করছে? তো এই জায়গাগুলোতে হয় কি, আমাদের এই ভিসাগুলো কেনা বেচা হয়, যারা বিক্রি করেন, যারা নেন, এরা কিন্তু নেগোসিয়েশন করতে গিয়ে একটা কিছুটা ওই কেনাবেচার ব্যবসার মধ্যে কারণে তড়িৎ করে একটা জিনিস নিতে চান এবং কম বেতনে তারা এগ্রি করে যান এমপ্লয়ারদের সাথে। এই জায়গাগুলোরও পুরোপুরি তদারকি যদি আমাদের হতো, আমরা কিন্তু আয় বেশি পেতাম। এক। আর দ্বিতীয় কথা হলো যে আমি যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো বলছি, সরকারি অর্থায়নে কিন্তু করা প্রতিষ্ঠানগুলো আছে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বাংলাদেশের আছে। আমরা যদি এরকম একটা এক্সাম্পল বা একটা সিদ্ধান্ত নিতে পারি, সরকারি খাত এবং যারা মানে বেসরকারি খাতে আছেন, উভয়ে একমত না হলে এটা করা যাবে না। যেমন ধরেন, কোনো শ্রমিককেই আমরা পাঠাবো না যদি উনি অন্তত 3 মাসের একটা ওরিয়েন্টেশন কোর্স করে না যান। যেমন উনি সৌদি আরবে যাবেন, আরবি সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা, ওনার জ্ঞান সম্পর্কে, কী কাজে যাচ্ছেন সেগুলোর কাপ পিরিচ প্লেট, যেগুলোর নাম ঠিকানাগুলো কি জানা, টেলিভিশন, রেডিও, এই যা যা রিলেটেড যে কাজে যাচ্ছেন, তিনি অন্তত 3 মাসের একটা ওরিয়েন্টেশন করে যাবেন। এখন এই কাজগুলো করতে গেলে যে জিনিসটা দরকার হয়, আরও বড় জাতীয় পরিকল্পনা নিতে হয়। যেমন একজন মানুষ, মনে করেন আপনি, সে বরিশাল থেকে আসবে, যাবে সে কোনো একটা দেশে, সে ঢাকায় এসে 3 মাস এসে ট্রেনিং করা থাকা, তবে বরিশালের কাছাকাছিও হয়তো কোনো একটা জায়গাতে আছে, তারপরেও ওখানে যদি কিছু ইনসেন্টিভ নিয়ে আন্তর্জাতিক যে উন্নয়ন সংস্থাগুলো আছে, এগুলো কিন্তু অনেক সহায়তা করে, মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, এদের সাথে কিছু নেগোশিয়েট করে। ইউনাইটেড নেশনসের অনেক অর্গানাইজেশন আছে, ইউএনডিপি আছে এবং ILO, IMF এগুলোর আছে, এদের সাথে যদি কথা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় যে আমরা এদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, স্কিল ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্সেসের স্কিল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অনেক কিছুই হতে আপনি পারে। করেন না, করে একটা ডাটাবেস তৈরি করলেন, আর ওখান থেকে তাও যেন সেটার মধ্যে যেন অসততাটা না ঢুকে। অসততা ঢুকলে আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না। এইটাকে খুব শক্ত আঁচের মধ্যে রেখে, যেমন ধরলেন আপনাকে বললো যে মাসিক আপনাকে ভাতা দিব 300 টাকা, বা কথার কথা বলছি, ওখান থেকে একজন আবার 200 টাকা নিয়ে 100 টাকা নিয়ে গেল। এই জিনিসটা যদি না হয়, তাহলে এখান থেকে কিছু ট্রেনিং দিয়ে আমরা যদি কিছু মানুষকে পাঠাতে পারি, আমাদের রেমিটেন্স কিন্তু ডাবল হয়ে যাবে। ওই ব্যক্তির লোকটা 3 মাসের বা 6 মাসের একটা ট্রেনিং করে যদি সেখান থেকে যেতে পারে, এখন সে যা পাবে তার থেকে বেশি পাবে। তবে আসার কথাটা হচ্ছে কি, আমাদের দেশের যে আনস্কিল লোকটা যায়, সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই খুব স্কিল হয়ে যায়। আমাদের বাংলাদেশের এই যে মানে পিক আপ ক্যাপাসিটিটা মানুষের মানে গঠনমূলকভাবেই একটু ভালো, এবং সে কারণে এবং তারা অভ্যস্ত হয়ে যায়, এবং সে যেহেতু মনোযোগ দিয়ে কাজটা করতে চায়, সে কিন্তু আসলে কাজ করতে চায়, উপার্জন করতে চায়। সে চায় যতভাবে আমি শিখতে, যে কারণে 1-1.5 বছরের পরে কিন্তু সেই আনস্কিল লোকটা কিন্তু বেশ ভালো স্কিল হয়ে যাচ্ছে, সে উপরে যাচ্ছে। কিন্তু এই 1-1.5 বছরের পিছনে কিন্তু আমি চলে যাচ্ছি। 2-3 মাসের বা 6 মাসের একটা প্রোগ্রাম করলে আমি শুরু থেকেই একটা ভালো বেতন, ভালো ব্যবস্থায় যেতে পারি। আর ওই ভিসা কেনাবেচার যে বিষয়গুলো আছে, এগুলো যদি সরকারি একটু মিশনগুলো যদি কিছুটা সহায়তা করে সরকারকে, রাষ্ট্রকে, সব দিক থেকে। এখন মিশনে যিনি বসছেন, তিনি যদি জাল সার্টিফিকেট ইস্যু করতে শুরু করে দেন আর ভিজিট না করে লিখতে দেন, তাহলে আরেক বিপদ। সুতরাং সব ক্ষেত্রেই একটা ইতিবাচক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যদি আমরা নিই, আমার মনে হয় আমাদের দেশের জন্য এটা সোনার খনি, এই খনিটা মেনটেন করতে হবে। আরেকটা জিনিস দেখি যে আমরা মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটু এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে হয়তো অপরচুনিটিগুলো বেশি, সে কারণেও হতে পারে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যেটি দেখেছি যে মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা, মানে সেই জায়গাটায় হয়তো ফ্লো একটু ভাটা পড়ছে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির।
আবার আপনি নতুন বাজারের কথা বলছিলেন, সেক্ষেত্রে জাপান বা ইউরোপের অনেক দেশ সে জায়গায় বিচ্ছিন্নভাবে ছোট পরিসরে যাচ্ছে অনেকে। মানে এই বাজারগুলো আমরা আসলে ডেভেলপ করতে পারছি না কেন? আমাদের সেইখানে খুব নিবিড় কাজ করতে হবে। আমি যেটা বলছিলাম আপনাকে, একটা টিম কিভাবে হবে, প্রধানমন্ত্রী কার্যালয় হবে না মন্ত্রণালয় কেন্দ্রিক হবে নাকি এক্সপার্টদেরকে নিয়ে হবে, একটা টিম করা উচিত যারা বাজার তদারকি করবেন এবং বাজারগুলোকে সম্প্রসারণের চেষ্টা করা এবং সেই বাজারগুলোকে মেনটেন করা। কোনো কোনো সময় কিন্তু চাপ আসে, এই যে যুদ্ধের কারণে কিন্তু অনেক কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আল্লাহর রহমতে কিন্তু আমাদের রেমিটেন্সটা কিন্তু যুদ্ধের কারণেও কিন্তু কমে নাই, এই যে সাম্প্রতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু একটা চাপ যাবে। ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু এখন বন্ধ হয়ে গেছে যুদ্ধ প্রবণ দেশগুলোতে, কিন্তু এরপরে কিন্তু মাস লেভেলে কিন্তু আপনার কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হবে, ডেভেলপমেন্ট শুরু হবে, রিকনস্ট্রাকশন শুরু হবে। এই যে ধরেন যুদ্ধটা তো আর অনাদিকাল চলবে না, তখনকার জন্যও কিন্তু আমাদের প্রস্তুতির দরকার যে আপনার তারপরে যখন রিকনস্ট্রাকশন শুরু হবে তখনও যেন আমাদের লোকগুলো যেতে পারে। আমাদের তো আমাদের প্রথম শক্তি হচ্ছে কি আমাদের কায়িক শক্তি। একটা মানুষ তার শরীরটা নিয়ে ওখানে যায়, তার কায়িক পরিশ্রম দিয়ে যায়, সাথে যদি আমি আরও কিছু মেধা যোগ করে দিয়ে দিতে পারি, এটা কিন্তু আমাকে ডাবল বেনিফিট দেবে এবং ওই লোকটাকেও বেনিফিট দেবে। ওই লোকটার বেনিফিট মানেই তো সামগ্রিকভাবে আমার জাতীয় বেনিফিট। তো সেটা আমি মাথায় রেখে যদি করতে পারি এবং একটু লম্বা সময়ের পরিকল্পনা নিতে পারি। এখন এক জায়গায় যাচ্ছে, যুদ্ধপ্রবণ দেশগুলোতে হয়তো এখন কম যাচ্ছে, কিন্তু যখন খুলে যাবে, যখন রিকনস্ট্রাকশন শুরু হবে, তখন কিন্তু আরও অনেক বেশি তাদের রিকোয়ারমেন্টস থাকবে। সেই সময়ের জন্য এখনই কিছু আলাপ আলোচনা করে রাখা, ডিপ্লোমেসিটাকে সেভাবেও নিয়ে যাওয়া, এগুলো যদি করতে পারি আমার মনে হয় আমাদের জন্য এই মধ্যপ্রাচ্যের দেশও কিন্তু প্রয়োজন আছে, কারণ ওখানে একটা ট্রেডিশনাল মার্কেট আমাদের গড়ে উঠেছে। এবং আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের মানে যতগুলো আপনার এই যে কাজের জায়গা তৈরি হয়েছে বা লোক গেছেন, এর বেশিরভাগ কিন্তু পার্সোনাল যোগাযোগের মধ্য দিয়ে হয়েছে। আপনি গেছেন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন, আপনি যেখানে কাজ করেন সেখান থেকে ওই মালিকের সাথে কথা বলে দুটো লোক নেওয়ার চেষ্টা করেছেন। এই স্কিলটা আমাদের, এই এন্টারপ্রাইজিং অ্যাটিটিউডটা আমাদের বাংলাদেশিদের আছে। সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে হেল্প করেছে এই বাজারটাকে বিল্ড আপ করতে। আরেকটা অভিযোগ আছে, মানে আমাদের প্রতিবেশী বা কম্পিটিটিভ কান্ট্রি যেগুলো, তাদের তুলনায় এই অভিবাসন মানে এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে খরচটা, মানে সেটি আমাদের অনেক বেশি। মানে এই অভিযোগটা আসলে কতটুকু? এটা তো একটাই কারণ, যে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারছি না এবং আমাদের যে পরিবহন ব্যবস্থা, বিমান, আমাদের পরিবহন যে খাতটা আছে, তারাও মনে করে ওভারনাইট বিজনেস করে ফেলতে হবে। আমি এইটাকে বাঁচিয়ে রেখে বড় মার্কেটটাকে এক্সপান্ড করার জন্য বিমানের ভাড়া কিন্তু আমাদের অন্যান্য দেশের তুলনায় বেশি। কেন বেশি এটি আমি জানি না। এটি কি সিবিআই চাঁদা আগেই নিয়ে নেয় যে কারণে এটা দিতে হয়, নাকি আরও কাউকে কোনো রকমের কিছু তেল কিনতে গিয়ে, মোবিল কিনতে গিয়ে বেশি টাকা খরচ করে এটা করি কিনা, এটারও কিন্তু যেহেতু একটা ভালো চিন্তা থেকে একটা নতুন যাত্রা দেশে শুরু হয়েছে, একটা সরকার এসছে, আমরা মনে করি না এখন থেকে অনেক কিছু নতুন করে সুন্দর করে আমরা শুরু করব। সিবিআইয়ের কোনো রকমের মাতবরি করতে পারবে না, কেনাবেচার মধ্যে কোনো অস্বচ্ছতা থাকতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ থাকবে, বিভিন্ন প্রতিষ্ঠানের এগুলো খোঁজখবর রাখবে, কে কোথায় কিনছেন, আমার মন্ত্রীর ছেলে কিনছে না মন্ত্রীর বউ কিনছেন, এগুলো কিন্তু আগে আমরা শুনেছি। এই বাজার নিয়েই তো এগুলো হয়েছে, আপনাদের কাছেই কিন্তু নামগুলো আছে। আমরা এই সরকারের সময় এবং নতুন বাংলাদেশের যাত্রায় আমরা এগুলো দেখতে চাই না। এই যে বিরোধী দল আছেন তাদেরকে আমরা বলবো স্বচ্ছ ভূমিকা পালন করতে, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে। তারপরে নতুন তরুণদের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, তাদেরও উচিত হবে স্বচ্ছতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। খরচ যদি কিছুটা কমে, আপনিও বেনিফিট পাবেন, আমিও বেনিফিট পাবো, রাজনীতিবিদও বেনিফিট পাবেন। এখন ওনারা যদি মনে করেন তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন, যেন তেনভাবে সব কিছু চলতে থাকুক, তাহলে এন্ড অফ দি ডে আবার যখন তারা হিসাবের সামনে দাঁড়াবেন, তখন কিন্তু এখন যেভাবে 49টি লাইসেন্স এই সরকারকে বাতিল করতে হয়েছে, পরবর্তী সরকারকে হয়তো 149টি লাইসেন্স বাতিল করতে হবে। এটা মাথায় রাখতে হবে, কারণ এই দিন নয়, আরও দিন আসবে। আমার আজকে যা আমি করছি তার হিসেব আমাকে পরের দিন দিতে হবে। এই সরকারের পরবর্তী একটা সরকার আসবে, সেই সরকার এসেও যেন এরকমের লাইসেন্স বাতিলের ঘটনা যেন না ঘটে। এমনি কি রিক্রুটিং এজেন্সিগুলো মানে যথাযথ মনিটরিং এর মধ্যে থাকে আমাদের দেশে? মুশকিল হয়ে গেছে। আমি আগেই একটা বলেছি, আমি ব্যক্তিগত আমার একটা ফ্রাস্ট্রেশন আছে এখানে কিছু প্রভাবশালী মানুষজন সব সময় এখান থেকে টাকা পয়সা জোগাড় নিয়েছেন। আর আমি ব্যবসা বাণিজ্যের সাথে আমি দীর্ঘদিন যাবত বা সংগঠনগুলোর সাথে অ্যাটলিস্ট, কত বড় ব্যবসায়ী তার চেয়ে বড় কথা হচ্ছে সংগঠনের সাথে আমি খুব নিবিড়ভাবে দীর্ঘদিন যাবত জড়িত। আমি বিভিন্ন চেম্বার বা ফেডারেশনের সাথে ছিলাম। আমি দেখেছি খাতভিত্তিক কিছু টোল কালেক্টর আছেন,
এই খাতের চাঁদা উনি কালেকশন করে সরকারকে কোনোভাবে দেন, হয় রাজনৈতিকভাবে দেন, না হয় ব্যক্তিগতভাবে দেন। এই খাতভিত্তিক টোল কালেক্টরের প্রবণতাটা বন্ধ করতে হবে। এইটি যদি বন্ধ করতে পারেন সরকার, তাহলে কিন্তু অনেক কাজ, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে ব্যবসায়ীদেরকে তদারকির মধ্যে রাখতে হবে। আপনি ব্যবসা করবেন, এই যে তার সার্ভিস চার্জ আপনার পেতে হবে, আমি সার্ভিস চার্জ বাদ দিতে বলি না, সরকারের খরচ আর বেসরকারি খাতের খরচ এক হবে না। নিশ্চয়ই বেসরকারি খাতের খরচটা একটু বেশি আছে, ওটা মাথায় রাখেন। আপনি মাথায় রেখে আপনি টাকা পাঠান, বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যায়, তার একটা সার্ভিস চার্জ নেয় না? আপনি এখান থেকে আপনার বাড়িতে টাকা পাঠাচ্ছেন, সেই সার্ভিস চার্জ কিন্তু প্রাইভেটকে দিতে হবে, না দিলে কিন্তু এটার এক্সপানশন হবে না। আমি সেজন্যই বলবো যে সরকারের একটা নিবিড় ওয়াচ থাকতে হবে, এবং ব্যক্তিগতভাবে সরকারের কোনো অঙ্গ, আপনার ম্যানেজমেন্টে যারা থাকবেন, ওয়াচডগে যারা থাকবেন, কেউ যেন কোনোভাবে সুবিধাবাদী হতে পারে, সুবিধা নিতে না পারেন। তাহলেই কিন্তু একটা খাত ধরেন না কেন, এই শ্রমবাজারটাকেই যদি আমি ধরি, অনেক বড় খাত, কিন্তু এটা অনেক বড় খাত। 32-33-35 বিলিয়ন ইউএস ডলার যেখান থেকে নগদে আসে এবং নেট আসে, এখান থেকে একটা টাকাও তো আপনি বাইরে দেন না। এই 32 বিলিয়ন, এই যে 32.8 গত বছর এসছে, একটা টাকাও যায়নি। হ্যাঁ, অন্যভাবে কিছু খরচপত্র হয়, এগুলো কিন্তু আবার একটু অ্যাডজাস্টমেন্ট, ওই ভিসা কেনাবেচাগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাইলে অন্য দিক থেকে যে টাকাটা বাইরে চলে যায় সেটাও রোধ করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ স্টার নিউজে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।